হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শিহাব ভাইয়া। আমি আজকে এসএসসির বায়োলজির তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে পার্ট 4 ক্লাস আছে ওটা নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, আর হচ্ছে তোমরা তোমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটা একটু শেয়ার করে দাও। তোমরা একটু যুক্ত হয়ে যাও, আমি দেখছি আহ, সব ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু যুক্ত হয়ে যাও, আর হচ্ছে একটু জানাও, ভাইকে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও। একটু ফ্রেন্ডদের সবাই মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদের মেনশন দাও, সবাই যুক্ত হয়ে যাও। আমি একটু টাইম নিচ্ছি, তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও। সবাই একটু তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, আর একটু ফ্রেন্ডদের মেনশন দাও। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও। ওকে, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও, আর তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আমি একটু টাইম নিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেব। তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও, আর সবাই একটু যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। আর সবাই হচ্ছে তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিতে পারো লাইভটা। আমি হচ্ছে আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি, তোমরা হচ্ছে একটু শেয়ার করে দাও। ওকে, একটু যুক্ত হও সবাই, আমি আরও একটু টাইম নিচ্ছি। আচ্ছা, তোমরা যুক্ত হও, তা আমি হচ্ছে স্টার্ট করছি। তোমরা এর মধ্যে যুক্ত হয়ে যাও সবাই, সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি স্টার্ট করছি। ওকে, তো দেখো প্রথমে আমরা এই যে গত ক্লাসে যেটা দেখছিলাম, গত ক্লাসে হচ্ছে আমরা যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো ছিল এর মধ্যে কিছু ছিল হচ্ছে তোমার যে কোষ, যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এবং কিছু ছিল ঝিল্লিবিহীন অঙ্গাণু। এর মধ্যে আমরা ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো ছিল ওগুলা দেখছি, এর মধ্যে আমরা হচ্ছে তোমার গোলগি বডি পর্যন্ত দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করব। তো প্রথমে আমি হচ্ছে, ওকে, আসো। তো প্রথমে আমরা কোষের যে চিত্রটা আছে একটু আরেকবার একটু দেখে নিই। দেখো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি ভাই? এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের চারপাশে দেখো, এই যে আমাদের কোষ ঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয় ঝিল্লি পর্যন্ত যে বিস্তৃত একটা তোমার জালিকার মতো আছে, এটাকে হচ্ছে আমরা কি বলবো? এটাকে হচ্ছে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো। দেখো এই জায়গায় কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই জায়গায় কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। দেখো, তারপর আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাই। এই জায়গায় খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যেখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়ার ঝিল্লি থেকে শুরু করে এটা কিন্তু তোমার ঝিল্লির মতো আছে। তো এটাকে হচ্ছে আমরা কি বলবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, দেখো প্রথমে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সংজ্ঞাটা আছে ওটা দেখি। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে, নিউক্লিয়ার মেমব্রেন কি? নিউক্লিয়াসের যে ঝিল্লি রয়েছে বা আবরণ রয়েছে বা মেমব্রেন রয়েছে, তো ওই নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে যে পর্যন্ত বিস্তৃত। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন হচ্ছে কি? আমরা জানি যে কোষ ঝিল্লির কিন্তু অনেকগুলা নাম রয়েছে, যেমন কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তারপর আরও অনেকগুলা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন।
মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লিকে বোঝাচ্ছে। আমি একটু আগে কিন্তু তোমাদের যে কোষের চিত্র ছিল ওই জায়গায় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কোষ ঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়ার ঝিল্লি পর্যন্ত বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু মেমব্রেন পর্যন্ত। তো আমাদের কোষ মেমব্রেন থেকে শুরু করে বা কোষ ঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত এই যে সূক্ষ্ম জালিকার সদৃশ, মানে জালিকার মতো আমি দেখাইছিলাম যে এগুলা কিসের মতো থাকে। আমি আরেকটু দেখাই, দেখো এগুলা জালিকার মতো আছে, জালিকার মতো আছে না ভাই? হ্যাঁ, এগুলো কিন্তু জালিকার মতো আছে। তো এই যে কোষ ঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়ার ঝিল্লি পর্যন্ত বিস্তৃত জালিকা সদৃশ বা জালিকার মতো, যে জালিকার মতো জালিকা সদৃশ একক ঝিল্লি বেষ্টিত অঙ্গাণুকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। তাহলে যে আমরা সংজ্ঞাটা আরেকবার দেখি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত সূক্ষ্ম জালিকা সদৃশ একক বা ঝিল্লি বেষ্টিত অঙ্গাণুকে আমরা কি বলবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুইটা স্তরে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই যে মসৃণ, মসৃণ মানে কি? এটার গায়ে কোনো দাগ থাকবে না, এটার গায়ে কোনো দাগ থাকবে না। আর অমসৃণ যেটা আছে, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের যেই কণাগুলো রয়েছে এই রাইবোজোমের কণাগুলো থাকে। যেহেতু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের কণাগুলো থাকে এজন্য এটাকে অমসৃণ বলা হয়, অমসৃণ বলা হয়। আমরা চিত্রটা আরেকবার দেখবো, আমরা আরেকবার দেখবো। দেখো এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো ছোট ছোট কিন্তু অনেকগুলা ছোট ছোট কি রয়েছে? দানার মতো রয়েছে, ছোট ছোট দানার মতো রয়েছে। তো এই যে ছোট ছোট যে দানাগুলো আছে এই ছোট ছোট দানাগুলাকে বলবো আমরা রাইবোজোম। তো এই যে রাইবোজোমগুলা দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমগুলা লেগে আছে এজন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে, আচ্ছা আমি অনেককে দেখতে পাচ্ছি তোমরা যুক্ত হয়েছো, আমি অনেককে দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছে সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট করবে অবশ্যই। হ্যাঁ, সবাই যারা আছো সবাই অবশ্যই একটু কমেন্ট করবা। আচ্ছা দেখো, তাহলে আমরা কি দেখলাম? একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে কি ভাইয়া? আরেকটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ যেটা সেটা হচ্ছে একেবারে ফ্রেশ থাকবে, অর্থাৎ ওইটার গায়ে কোনো আমাদের রাইবোজোমের যে কণা বা দানাগুলো রয়েছে এই রাইবোজোমের দানা থাকবে না। আর যেটা হচ্ছে অমসৃণ, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের যে কণা বা দানা আছে সেটা থাকবে। তাহলে আমরা এই যে চিত্র দেখতে পেলাম, চিত্রতে কি দেখতে পেলাম? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম নামক অনেকগুলা দানা রয়েছে, রাইবোজোম নামক অনেকগুলো দানা রয়েছে। তার মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর আরেকটা দেখো, আরেকটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এটা দেখো, এটাই কিন্তু কোনো রাইবোজোমের কণা তুমি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু কোনো রাইবোজোমের কণা বা দানা নেই এবং এটা খুবই ফ্রেশ, এটা দেখতে কি খুবই ফ্রেশ। তার মানে ফ্রেশ যেহেতু এটাকে আমরা বলবো মসৃণ, মানে কি এটার গায়ে কোনো দাগ নাই, এটার গায়ে কোনো দাগ নেই বা কণা নেই। তো তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা, যেটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন পর্যন্ত হচ্ছে বিস্তৃত ছিল জালের সদৃশ, সেটাকে আমরা কি বলছি? সেটাকে হচ্ছে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে আমাদের দুই ধরনের, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দুই ধরনের দেখছি। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ যেটা সেটার গায়ে কি থাকবে না? কোনো রাইবোজোমের দানা থাকবে না। আর অমসৃণ যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার গায়ে কি থাকবে? রাইবোজোমের দানা থাকবে, সেটার গায়ে হচ্ছে রাইবোজোমের দানা থাকবে, রাইবোজোমের দানা থাকবে। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো তোমরা আমাকে বলো যে অমসৃণ যে রাইবোজোমের দানা কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? সবাই একটু বলো, সবাই একটু বলো। ওকে, তাহলে আমরা এগুলো দেখে ফেলছি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম, সংজ্ঞাটা দেখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখলাম। ওকে, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু কাজ রয়েছে ভাইয়া, কিছু কাজ রয়েছে। আমাদের যেই কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে সবগুলার কিন্তু একটা নির্দিষ্ট কাজ থাকে, ঠিক আছে? তেমনি এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটারও কিন্তু কিছু কাজ রয়েছে। দেখো
এই যে প্রোটিন তৈরি করা হচ্ছে করতে সাহায্য করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তুমি যখন একটু পরে আমাদের স্লাইডে আছে, একটু পরে আমরা যখন যাব তখন সেখানে দেখবো যে রাইবোজোম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমটা আছে ওই রাইবোজোম। তো এই রাইবোজোমের মেন কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং এই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ প্রোটিন তৈরির কারখানা বলা হয় এই রাইবোজোমকে। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম কণা বা রাইবোজোম দানা থাকে, তার মানে আমরা বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরিতে সাহায্য করে। তাহলে দেখো, প্রোটিন তৈরি করে কি? আলটিমেটলি প্রোটিন তৈরি করে হচ্ছে আমাদের রাইবোজোম। যেহেতু রাইবোজোমটা কোথায় থাকে? রাইবোজোম থাকে কোষের মধ্যে ছড়ানো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও থাকে। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকতেছে, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তার মানে আমরা বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করবে। তাহলে প্রোটিন তৈরিতে সাহায্য করে হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তারপর দেখো কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসাবে কাজ করে। কোষের মধ্যে যেই উৎপাদিত পদার্থ, আসসালামু আলাইকুম, ওকে ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো। ওকে, সবাই একটু কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা। আমি প্রশ্ন করার পর তোমরা অবশ্যই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। যে ফারিহা আক্তার, তুমি হচ্ছে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাকি যারা আছো সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, ওকে। দেখো, কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আমরা দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা এরকম নলের মতো, ঠিক আছে? এরকম নলের মতো দেখছিলাম না? দেখো তো, বলো তো, এরকম নলের মতো ছিল কিনা? নলের মতো ছিল। তো এগুলো যেহেতু নলের মতো ছিল, তার মানে আমাদের কোষের মধ্যে তো বিভিন্ন পদার্থ উৎপাদিত হয়, ঠিক আছে? কোষের মধ্যে বিভিন্ন পদার্থ উৎপাদিত হয়। তো এই পদার্থগুলার প্রবাহ পথ হিসেবে কাজ করে। এখন পদার্থগুলো কি এলোপাতাড়ি কোষ থেকে বের হবে বা কোষের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হবে না? যেহেতু এগুলো ফাইবের মতো একটা অংশ, যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো হচ্ছে ফাইবের মতো একটা অংশ, তার মানে এই ফাইভ দিয়ে হচ্ছে ফাইবের মতো অংশ, অর্থাৎ আমরা বলতে পারি যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কোষের মধ্যে যেই উৎপাদিত পদার্থ সেগুলো প্রবাহিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি করে? কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুই নম্বর কাজটা দেখে ফেললাম। 3 নম্বরে কি আছে দেখো, এক কোষ থেকে অন্য কোষে যৌগ বস্তু বহন করে এবং এনজাইম ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির চলাচল নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে 4 নম্বরে কি আছে, যে মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর গঠনে সুনির্দিষ্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার সামারি করে দিই যতটুকু এখন পর্যন্ত পড়লাম। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার করবা সবাই। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করবা যে রাইবোজোমের দানা কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে? ঠিক আছে, কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, মসৃণ না অমসৃণ? ঠিক আছে, এটা একটু সবাই অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু সামারি করে নিই। আমরা দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে একটা জালের মতো অংশ বা নলাকার একটা অংশ। তো প্রথম যে এটা ছিল সেটা হচ্ছে রাইবোজোম। আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা ছিল হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ যেটা সেটা হচ্ছে কি থাকবে? ফ্রেশ থাকবে, অর্থাৎ ওইটার গায়ে কোনো দানা থাকবে না। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানা থাকবে। তাহলে ওই দানাগুলো হচ্ছে কি? ওই দানাগুলো হচ্ছে রাইবোজোম। আর রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। যেহেতু রাইবোজোম প্রোটিন তৈরি করে আর রাইবোজোমগুলো থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, তার মানে আমরা বলতে পারি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। তারপর এগুলো যেহেতু নলের মতো অংশ, তার মানে এই যে নল, এই নলের ভিতর দিয়ে কি হবে? কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থ প্রবাহিত হবে এবং এই এক কোষ থেকে অন্য কোষে যৌগ বস্তু বহন করে এবং এনজাইম ও কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির চলাচল নিয়ন্ত্রণ করে। দেখো, আমরা কিন্তু দেখলাম যে কোষের মধ্যপর্দা থাকে নাকি, আর মধ্যপর্দার এরকম কূপ অংশ আছে, মানে এগুলো তো আমাদের বিভিন্ন কোষস্তর দ্বারা থাকে। তো এই যে কূপ অংশ আছে, আর এই কূপ অংশের মধ্যে দেখবা এরকম একটা নলের মতো, আমি দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, নলের মতো অংশ। তো এগুলোকে আমরা কি বলছিলাম? এগুলোকে বলছিলাম প্লাজমা ডেসমাটা।
প্লাজমা ডেসমাটা, অর্থাৎ যে নালী, এটাকে আমরা বলি প্লাজমা ডেসমাটা। তো এই প্লাজমা ডেসমাটা আসলে কি? এটা হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার কিছু অংশ হচ্ছে এরকম বের হয়ে যায়, যে আমাদের মধ্যপর্দা আছে এটার ভিতর দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? এই যে কূপ অংশ বা পিত অংশ, এটার ভিতর দিয়ে বের হয়ে যায়। তো আমাদের এই পাশে একটা সেল আছে, এই পাশেও কিন্তু একটা সেল আছে। তো এই যে দেখো, এই নলাকার অংশ বা নালীর মতো বা পাইপের মতো অংশ, এটা দিয়ে কি হয়, এক কোষ থেকে অন্য কোষে, এই যে দেখো, এক কোষ থেকে অন্য কোষে যে যৌগ বস্তু এগুলা বাহিত হয় বা বহন করে, এবং এনজাইম ও কোষ উৎপাদিত অনুরোধ দ্রব্যাদির চলাচল নিয়ন্ত্রণ করে। তারপর মাইটোকন্ড্রিয়া এবং কোষ গঠন গঠনে সুনির্দিষ্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা পরে যাই। দেখো, পরেরটা হচ্ছে লাইসোজোম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লাইসোজোম খুব ইম্পর্টেন্ট। দেখো, লাইসোজোম হচ্ছে কি, যে সাইটোপ্লাজমে অবস্থিত ঝিল্লি বেষ্টিত, এটা কিন্তু ঝিল্লি বেষ্টিত এক প্রকার বস্তু যা বা অণুকে লাইসোজোম বলা হয়। আচ্ছা, তাহলে লাইসোজোমটা হচ্ছে যে সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার বস্তু বা অণু, ছোট ক্ষুদ্র অণু, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অণু, তোমার রাইবোজোমের মতো। তো এটা হচ্ছে ঝিল্লি বেষ্টিত থাকে, ঝিল্লি বেষ্টিত থাকে। আর রাইবোজোমের মধ্যে, রাইবোজোম এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোমের মধ্যে হচ্ছে তোমার এনজাইম থাকে, ঠিক আছে? তো এই এনজাইমগুলো যাতে বের হতে না পারে, এর জন্য এটার বাইরে দিয়ে হচ্ছে কি থাকে, একটা আবরণ থাকে, ঠিক আছে? আবরণ থাকে। তারপর আমরা দেখি যে এই যে লাইসোজোম আছে, এই লাইসোজোম হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। দেখো, লাইসোজোমের মধ্যে আমরা একটু আগে পড়লাম যে লাইসোজোমের মধ্যে কি থাকে, লাইসোজোমের মধ্যে হচ্ছে এনজাইম থাকে, বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে হচ্ছে লাইসোজোমের মধ্যে। তো বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম যেহেতু থাকে, এই যে কোষের মধ্যে যদি কোনো কারণে জীবাণু প্রবেশ করে যায়, তখন এই যে লাইসোজোম, এই লাইসোজোম হচ্ছে ওই জীবাণুকে তার এনজাইম দ্বারা ভক্ষণ করে ফেলে, ঠিক আছে? খেয়ে ফেলে বা মৃত করে ফেলে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে লাইসোজোম হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে আমি এটাও বললাম, যে লাইসোজোম কিভাবে আসলে রক্ষা করে। আহ, তোমরা যারা একটু যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তোমরা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো। ওকে, আমরা পরে যাই। তাহলে লাইসোজোম হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কিভাবে করে এটা জানলাম, যে লাইসোজোম হচ্ছে এক ধরনের এনজাইম থাকে যেটাকে হাইড্রোলাইটিক এনজাইম বলা হয়। আর এই এনজাইম দিয়ে হচ্ছে সে যদি কোনো কারণে কোষের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করে, তখন ওই জীবাণুকে সে হচ্ছে মেরে ফেলে এই এনজাইমের সাহায্যে। ওকে, তারপর দেখো যে লাইসোজোম পাচক এনজাইমের সাহায্যে কোষের অপ্রয়োজনীয় ও ক্ষতিগ্রস্ত জীর্ণ অঙ্গাণুগুলোকে হজম করে বা ধ্বংস করার প্রক্রিয়াকে আমরা বলি অটোফেগি বা স্বগ্রাস। অটোফেগি বা স্বগ্রাস। তাহলে কি বললাম, যে আমরা দেখলাম যে লাইসোজোমে এক ধরনের এনজাইম থাকে, সেটাকে আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম। তো এই হাইড্রোলাইটিক এনজাইমের সাহায্যে কোষের অপ্রয়োজনীয়, মানে কিছু জিনিস আছে যেটা কোষের কাজে লাগে না, কোষের কোনো প্রয়োজনে আসে না, এই অপ্রয়োজনীয় এবং জীর্ণ ক্ষতিগ্রস্ত, মানে এটা বলা যায় কোনো কাজে আসে না, অপ্রয়োজনীয়, ক্ষতিগ্রস্ত, জীর্ণ এবং অঙ্গাণুগুলোকে হজম করে বা ধ্বংস করার এই যে একটা প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো কি বলবো, সেটাকে বলবো অটোফ্যাগি। অটোফ্যাগি, ঠিক আছে? অটোফ্যাগি বলবো, সেটাকে কি বলবো? হ্যাঁ, অটোফ্যাগি। তাহলে অটোফ্যাগি কি আমরা আরেকবার একটু বলি। অটোফ্যাগি হচ্ছে তোমার এই যে কোষ, এই কোষের মধ্যে দেখবা যে কিছু জিনিস, কোষটা তো মানে বিভিন্ন এই ক্রিয়া বিক্রিয়া সবকিছু এই কোষের মধ্যে হয়। তো কিছু জিনিস হচ্ছে কোষের প্রয়োজনে আসে না, এবং কিছু যে সাইটোপ্লাজম অঙ্গাণু আছে যেগুলো হচ্ছে মৃত থাকে, ঠিক আছে? মৃত থাকে, জীর্ণ থাকে। তো এই রাইবোজোমের মধ্যে এনজাইম, এবং এই এনজাইমের সাহায্যে রাইবোজোম হচ্ছে ওই যে মৃত বা জীর্ণ যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে ভক্ষণ করে ফেলে, সেগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয় এনজাইম দিয়ে, ঠিক আছে? তো এই জন্য এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো অটোফ্যাগি। এটাকে কি বলবো? হ্যাঁ, অটোফ্যাগি। অটোফ্যাগি, এটাকে অটোফ্যাগি বলা হয়, ঠিক আছে? অটোফেগে। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, এমনকি কোষটি নিজেই মারা যায়। একে বলা হয় অটোলাইসিস বা স্বগ্রাস। স্ব মানে নিজে,
গ্রাস মানে হচ্ছে বক্ষণ করা, সমানি হচ্ছে কি হয়, সমানি হচ্ছে নিজে, আর গ্রাস মানে হচ্ছে বক্ষণ করা, অর্থাৎ নিজে যখন নিজেকে বক্ষণ করে ফেলে তখন সেটাকে স্বগ্রাস বলা হয় বা অটোলাইসিস। অটোলাইসিস, লাইসিস মানে হচ্ছে ভাঙা, অটোলাইসিস। দেখো, দেহে যখন অক্সিজেনের অভাব হয় বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, তো দেহে যখন অক্সিজেনের অভাব হয় এমনিতেই কোষের মধ্যে তীব্র খাদ্যাভাব দেখা যায়, ঠিক আছে, তীব্র খাদ্যাভাব দেখা যায় বা অক্সিজেনের অভাবটা যখন হয় তখন এই লাইসোজোম কি হয়, লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যে লাইসোজোমের মধ্যে কি আছে, লাইসোজোমের মধ্যে হচ্ছে এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম, ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম। যখন এই হাইড্রোলাইটিক এনজাইম যখন এই লাইসোজোমের পর্দাটা তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোনো অংশে ফেটে যায়, ঠিক আছে, তখন এই যে ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো রয়েছে, এই এনজাইমগুলো হচ্ছে ওই ছিন্ন পথে বা ক্ষতিগ্রস্ত হওয়ার যে পথ সেটা দিয়ে হচ্ছে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে এই হাইড্রোলাইটিক যেহেতু এটা এনজাইম, তার মানে এগুলো সব হচ্ছে কি করবে, পুরো কোষটাকে ধ্বংস করে দেবে, ঠিক আছে, পুরো কোষটাকে ধ্বংস করে দেবে। তাহলে এই যে দেখো যে আমাদের যে লাইসোজোম, এই যে পুরো আশেপাশে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোকে নষ্ট করবে, এমনকি কোনো কোনো সময় পুরো যে কোষ আছে পুরো কোষটাই কিন্তু ধ্বংস হয়ে যায়, পুরো কোষটাই ধ্বংস হয়ে যায়। এই যে পুরো কোষটা যে ধ্বংস হয়ে গেল, মানে লাইসোজোম সহ পুরো কোষটা যে ধ্বংস হয়ে গেল, এটাকে আমরা বলবো অটোলাইসিস। অটোলাইসিস, তাহলে দুইটা অংশ, অটোলাইসিস আর একটা হচ্ছে অটোফ্যাগি। অটোফ্যাগি, ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না, এই দুইটা অংশ কিন্তু ভুল করা যাবে না, একটা হচ্ছে অটোলাইসিস আর একটা হচ্ছে কি ভাই, অটোফ্যাগি। তাহলে অটোফ্যাগিটা হচ্ছে কি, অটোফ্যাগি হচ্ছে যদি যদি যে অটোফ্যাগি যেটা আমরা যদি সেটা দেখি, সেটা হচ্ছে কোষের অপ্রয়োজনীয় এবং ক্ষতিগ্রস্ত, অপ্রয়োজনীয় জীর্ণ বা ক্ষতিগ্রস্ত যেসব অঙ্গাণুগুলা রয়েছে সেগুলাকে যখন যে লাইসোজোম আছে নিজে যখন বক্ষণ করে তখন সেটাকে আমরা বলি অটোফ্যাগি। আর যখন কোষে অক্সিজেনের অভাব দেয় বা তীব্র খাদ্যাভাব দেখা দেয় তখন হচ্ছে এই লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, এবং এই লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে এগুলো হচ্ছে বের হয়ে যায়, এগুলো বের হয়ে যায় পুরো কোষটাকে ধ্বংস করে দেয়, পুরো কোষটাকে ধ্বংস করে দেয়। তখন এই যে একটা প্রক্রিয়া সেটাকে আমরা বলি অটোলাইসিস। তাহলে আমি আশা করছি তোমরা এই অটোলাইসিস এবং অটোফ্যাগি এই এই যে একটা ডিফারেন্স এটা বুঝতে পারছো, অটোফ্যাগি এবং অটোলাইসিসের মধ্যে যেই ডিফারেন্সটা এটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা লাইসোজোমের যেই কাজগুলা এটাকে আমরা আবার একটু রিপিট করে দেই। দেখো, তাহলে লাইসোজোমটা হচ্ছে প্রথমে সংজ্ঞাটা ছিল কি, যে সাইটোপ্লাজমে অবস্থিত ঝিল্লি বেষ্টিত অণুকে আমরা কি বলবো, লাইসোজোম, এক প্রকার ঝিল্লি বেষ্টিত অঙ্গাণুকে আমরা বলবো লাইসোজোম। আর লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। আমরা বারবার পড়ে আসছি যে লাইসোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যার মধ্যে কি থাকে, যার মধ্যে হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম থাকে এবং এনজাইমের সাহায্যে সে হচ্ছে অন্য কোষগুলোকে ধ্বংস করতে পারে। তার মানে আমরা বলবো যে কোষকে বিভিন্ন ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করে হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোমের পাচক এনজাইম, তারপর ছিল একটা অটোফ্যাগি আর একটা হচ্ছে অটোলাইসিস। অটোফ্যাগি মানে হচ্ছে সে নিজে থাকবে, কোষটাও জীবিত থাকবে, সবকিছু জীবিত, সে কোষের অন্যান্য যে অপ্রয়োজনীয় জীর্ণ বা বিভিন্ন অঙ্গাণু রয়েছে যেটা অপ্রয়োজনীয় কাজে আসে না সেগুলোকে বক্ষণ করে ফেলবে, সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে আমরা বলবো অটোফ্যাগি। আর যখন পুরো কোষটা ধ্বংস হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অটোলাইসিস, তখন সেটাকে আমরা কি বলবো, অটোলাইসিস বলবো। আচ্ছা, আচ্ছা, আমরা মোটামুটি তাহলে যে ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো রয়েছে, সাইটোপ্লাজম ও ঝিল্লিযুক্ত যে অঙ্গাণু, এই সাইটোপ্লাজম ও ঝিল্লিযুক্ত অঙ্গাণু কিন্তু আমরা মোটামুটি সবগুলো দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা দেখব সাইটোপ্লাজমে ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো রয়েছে, যেগুলোতে কোনো ঝিল্লি নাই বা আবরণ নাই। আমরা এর আগে যেগুলো দেখছিলাম যে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো ছিল ঝিল্লিবিহীন অঙ্গাণু এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তো এর আগে যেগুলো দেখছিলাম তোমার মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে গোলগি বডি, এখন দেখলাম লাইসোজোম। তো এগুলা সবই কি ছিল, ঝিল্লিযুক্ত ছিল ভাইয়া, ঝিল্লিযুক্ত ছিল। তো এমসিকিউতে কিন্তু এরকম আসতে দেখা যায় যে নিচের কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু বা নিচের কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঠিক আছে। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের এগুলা খেয়াল রাখতে হবে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলা, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলা, এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে ভাই, এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, তাহলে এই যে আমরা ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো দেখে ফেলছি, এবার চলে আসো আমরা দেখবো ঝিল্লিবিহীন অঙ্গাণু, অর্থাৎ যেই অঙ্গাণুতে কোনো রকম আবরণ বা ঝিল্লি নাই, ঠিক আছে, যেই অঙ্গাণুতে কোনো রকম আবরণ বা ঝিল্লি নেই, এগুলো একটু দেখবো। তো প্রথম হচ্ছে আমাদের কোষ কঙ্কাল বা সাইক্লো
সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল। এখন কোষ কঙ্কালটা কি? কোষ তো বুঝলাম, কঙ্কাল কি? দেখো, মানব শরীরের আমাদের যে অস্থিগুলা রয়েছে বা হাড়গুলা রয়েছে, এগুলোকে আমরা কি বলি? কঙ্কাল বলি না? আমাদের যে মানব বডির আমাদের যে পেশিগুলো আছে, এই পেশিগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের যেই অস্থিটা অস্থি বা পুরো কঙ্কাল, আমাদের দেহে কি পুরো কঙ্কাল, এই কঙ্কাল যদি না থাকতো তাহলে কি পুরো বডিটা গঠিত হইতে পারতো এত সুন্দরভাবে? হইতো না। তাহলে এই যে কোষের যে কঙ্কালগুলা রয়েছে, এটা কোষকে একটা আকৃতি দেয়। ঠিক আছে? কোষকে একটা আকৃতি দেয় হচ্ছে আমাদের এই কোষীয় কঙ্কাল। এই কোষীয় কঙ্কাল হচ্ছে কোষকে একটা আকৃতি দেয়। তো এই যে দেখো, এই যে আমি দেখাচ্ছি কোষের মধ্যে, এই যে দেখো, এটা হচ্ছে একটা কোষীয় কঙ্কাল। ঠিক আছে? নলের মতো কিছু অংশ, এই যে এগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল। ঠিক আছে? তারপরে এই যে হলুদ অংশ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল, যেটা হচ্ছে কোষকে আকৃতি দিবে, একটা নির্দিষ্ট আকৃতি দিবে। তো মানব বডি যেভাবে গঠিত হয়েছে বিভিন্ন কঙ্কালের সাহায্যে, ঠিক এই যে কোষীয় কঙ্কালের সাহায্যে কিন্তু আমাদের কোষটা একটা আকৃতি পাইছে। ঠিক আছে? তো এই যে দেখো, যে কোষীয় কঙ্কাল, এই কোষীয় কঙ্কালটা হচ্ছে আমাদের তিন ধরনের, আমরা দেখবো। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা কি ভাই? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা কোষ চিনলে। ওকে, তাহলে আমরা এই যে তিন ধরনের দেখবো, তিন ধরনের হচ্ছে আমাদের কি বলে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন আছে। তো এটা হচ্ছে কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে কি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো প্রথম হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নামক তন্তু দ্বারা কোষ কঙ্কাল নির্মিত। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্বারা নামক তন্তু দ্বারা হচ্ছে আমাদের কি নির্মিত? কোষ কঙ্কাল নির্মিত। আমরা একটু আগে বলছিলাম যে কোষ কঙ্কাল, কোষের ভিতরে যে কঙ্কাল, এই কোষ কঙ্কালগুলো হচ্ছে তিন ধরনের ফিলামেন্ট বা তন্তু দ্বারা নির্মিত। তিন ধরনের তন্তু দ্বারা নির্মিত। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর এটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো কোষ কঙ্কালের যে তন্তুগুলো, এগুলো হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন ইত্যাদি প্রোটিন দিয়ে গঠিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোষ কঙ্কাল কোন তন্তুগুলো দ্বারা গঠিত। ঠিক আছে? আচ্ছা, তোমরা মোটামুটি অনেকে যুক্ত আছো, তোমরা একটু সবাই একটু কমেন্ট করো। আমি প্রশ্ন করছি। আচ্ছা, রেজওয়ান আহমেদ সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু সবাই একটু প্রশ্ন করবো, কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে যে একটা কোষ যখন কোষের অপ্রয়োজনীয় বা জীর্ণ যেই অঙ্গাণুগুলো আছে, সেগুলোকে যখন ভক্ষণ করে বা খেয়ে ফেলে, তখন সেটাকে আমরা কি বলি? অটোফ্যাগি না অটোলাইসিস? অটোফ্যাগি বলি না অটোলাইসিস বলি? আমি সবার অ্যান্সার দেখতে চাই। মোটামুটি অনেকে যুক্ত আছো, সবাই একটু অ্যান্সার দাও। যারা যুক্ত আছো সবাই একটু অ্যান্সার দাও যে একটা কোষ যখন কোষের অপ্রয়োজনীয় বা জীর্ণ অঙ্গাণুগুলিকে ভক্ষণ করে, তখন সেটাকে আমরা কি বলি? সবাই একটু অ্যান্সার দাও। আমি সবার অ্যান্সার দেখতে চাই। ওকে, তাহলে কোষ কঙ্কাল দেখলাম যে কোষ কঙ্কাল কয়টা তন্তু দ্বারা নির্মিত হয়? তিনটা তন্তু দ্বারা নির্মিত। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা হচ্ছে আবার তিন ধরনের প্রোটিন দ্বারা নির্মিত। এই প্রোটিনগুলো হচ্ছে কি? এই প্রোটিনগুলো হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিলিন। অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। ওকে, তাহলে দেখো, আমরা কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটনটা আরেকবার একটু রিভিউ করি। যে কোষ তো আমরা বুঝি, আর কঙ্কাল মানে হচ্ছে আমাদের মানব বডি যেমন একটা কঙ্কালের সাহায্যে গঠিত, ঠিক এই কোষ কঙ্কালটা হচ্ছে কোষের ওরকম কঙ্কাল, যেটা হচ্ছে কোষকে একটা আকৃতি দেবে। তো এই কঙ্কালগুলো হচ্ছে তিন ধরনের তন্তু দ্বারা নির্মিত। একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিন ধরনের তন্তু হচ্ছে আবার তিন ধরনের প্রোটিন দ্বারা নির্মিত। এগুলো হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন। এখান থেকে এগুলাই ইম্পর্টেন্ট ছিল।
এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট ছিল, আমি দেখিয়ে দিলাম। তারপর চলে আসো রাইবোজোমে। এই যে আমরা দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি ছিল, তোমার অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার গায়ে কিন্তু এই রাইবোজোমের কণাগুলো ছিল বা রাইবোজোমের দানা ছিল। এই রাইবোজোমের দানা থাকার কারণে আমরা ওই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেছে এটাকে, ঠিক আছে, মসৃণ ছিল না, রাইবোজোমের দানাগুলো থাকার কারণে সেটা অমসৃণ হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেই আমাদের রাইবোজোম, এবং এই রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জন্য আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ ছিল যে হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। দেখো এই যে আমাদের রাইবোজোম, প্রথমে সংজ্ঞাটা দিচ্ছে কি, যে সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানা থাকে তাকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক, তাকে আমরা বলবো কি রাইবোজোম, তাকে রাইবোজোম বলে। আচ্ছা, এটা হয়ে গেছে। তো আমরা কি বলবো যে আমাদের যে সংজ্ঞা, রাইবোজোমের যে সংজ্ঞা সেটা কি ভাই, রাইবোজোমের সংজ্ঞাটা হচ্ছে যে কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান, মুক্তভাবে থাকবে কিছু, এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানা থাকে তাকে আমরা রাইবোজোম বলি। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানা থাকে সেটাকে আমরা কি বলি, রাইবোজোম বলি। আর রাইবোজোম থাকে বলেই ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আসলে মসৃণ থেকে অমসৃণ হয়ে যায়, ঠিক আছে। ওকে, আমরা সংজ্ঞা দেখে ফেললাম। এবার হচ্ছে আদি কোষের রাইবোজোম। আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S এবং প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে 80S। এখন এটা আমরা একটু বলি, এস হবে যদিও এস, ঠিক আছে, এটা হবে এস, এস দিবা, হ্যাঁ এস দিবা, এগুলো হচ্ছে এস হবে। এগুলো কি হবে, হ্যাঁ এস হবে, এস। ওকে, আচ্ছা দেখো, একটা হচ্ছে 70S আর একটা কি 80S। তো এই যে রাইবোজোমের যে 70S 80S এই জিনিসটা কি ভাই, এই জিনিসটা আসলে কি, তো আমাদের একজন বিজ্ঞানী এই রাইবোজোমকে তিনি সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে, অর্থাৎ তিনি অর্ধক্ষিপ্ত করেছিলেন, ঠিক আছে। অর্ধক্ষিপ্ত করে এই যে 50S পেয়েছে এবং 30S পাইছে, মানে একটা দুইটা উপ একক, যে আমাদের 70S যে রাইবোজোম সেটা হচ্ছে আবার দুইটা উপ একক, মানে ক্ষুদ্র এককের সমন্বয়ে একটা একক হয়েছে, ঠিক আছে। একটা 50S এবং 30S এই দুইটা উপ একক মিলে 70S হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে 50S, 50 এবং 30, ঠিক আছে, 50 এবং 30 এটা মিলে তো 80 হয়, 80 হয়, 70 কেন হইল? দেখো রাইবোজোমের দানা কণাগুলোর যদি কথা বলি, দেখো এগুলো হচ্ছে এরকম দুইটা উপ একক, একটা মনে করো 50 আর একটা হচ্ছে কি 30, এরকম দুইটা উপ একক, ঠিক আছে। যখন এটা একটা উপ একক মানে একটা একক হয়, দুইটা উপ একক মিলে যখন একটা একক হয় অর্থাৎ 70S হয়, তখন দেখা যায় এইটার মধ্যে এইটার কিছু অংশ ঢুকে যায়, ঠিক আছে, পরোটার মধ্যে ছোটটার কিছু অংশ ঢুকে যায়। ঢুকে যাওয়ার কারণে এই যে একটু মনে করো এরকম হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়ে যায়, আর এটা এদিক দিয়ে এভাবে যুক্ত হয়ে যায়। তার মানে এদিকের কিছু অংশ বাদ পড়ে গেছে না, বাদ পড়ে যাওয়ার কারণে কিন্তু তোমার 70S হয়ে যায়, 70S হয়ে যায়, ঠিক আছে। বাদ পড়ে যাওয়ার কারণে কিন্তু কি হয়ে যায়, 70S হয়, 70S হয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো 70S আর যে 80S এর ব্যাপারটা। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা যে প্রকৃত কোষে রাইবোজোমটা কোন প্রকৃতির এবং আদি কোষের রাইবোজোমটা কোন প্রকৃতির, ঠিক আছে। তো এই যে 70S এটা কিন্তু আদি কোষের রাইবোজোম, এটা ভেরি ইম্পর্টেন্ট। আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির, এবং এটা দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে আমাদের 30S এবং 50S। এই 30S এবং 50S মিলে আমাদের কি হয়, 70S হয়। আর এই যে এস, এস মানে কি, আমরা যেমন দৈর্ঘ্যের একক জানি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ঠিক আছে, তারপর হচ্ছে ভরের একক গ্রাম, ঠিক আছে, বড় একক কেজি। তো এরকম কিছু একক আছে। ঠিক এই যে রাইবোজোমের যে সেন্ট্রিফিউজ করছিল তিনি হচ্ছে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নামটা হচ্ছে বেদবার্গ, ঠিক আছে। তো এই বেদবার্গ তার নাম অনুসারে এই যে আমাদের রাইবোজোম এটাকে তিনি যে রাইবোজোমের একক সেটাকে এস দিয়েছেন, তার নামটা হচ্ছে বেদবার্গ, এরকম বেদবার্গ, বেদবার্গ, ঠিক আছে, বেদবার্গ। তো এই জায়গায় এসটা সাইলেন্ট থাকে,
লাস্টে সারিন থাকে, যদিও ওনার নামের প্রথম অক্ষর এস, এই অনুসারে তোমার এই যে রাইবোজোমের যে একক সেটাকে এস করা হয়েছে। যেমন আমরা যদি বলি যে অনেস্ট, এই জায়গায় কিন্তু আমাদের যে এইচ আছে এটা অনুচ্চারিত থাকে, ঠিক আছে, অনেস্ট বলে। ঠিক ওনার নামটাও এরকম একটা স্টাইলের নাম, ঠিক আছে। তো ওই ওনার নাম অনুসারে তোমার কি করা হয়েছে, আচ্ছা ওনার নাম অনুসারে হচ্ছে ওনার নামের প্রথম অক্ষর এস, বেদবার্গ, বিজ্ঞানী বেদবার্গের নামের প্রথম অক্ষর এস, ওই অনুসারে এটার যে আমাদের রাইবোজোমের এককটাকে এস ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের রাইবোজোমটা হচ্ছে যে 70S এবং হচ্ছে 80S, এর মধ্যে 70S যেটা সেটা হচ্ছে আমাদের আদি কোষের রাইবোজোম, আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S, আর প্রকৃত কোষের যে রাইবোজোম সেটা হচ্ছে ভাইয়া 80S। প্রকৃত কোষের রাইবোজোমটা 80S আর আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S। এই 70S রাইবোজোমটা হচ্ছে আবার দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে আমাদের 50S এবং আরেকটা হচ্ছে 30S। এই 50S এবং 30S মিলে হচ্ছে 70S হয়। আর 80S যেটা সেটাও কিন্তু এটার মতোই, আমি একটু আগে চিত্র এঁকে দেখাইছিলাম, এটা আবার 60S এবং 40S মিলে তোমার কি হয়, 80S হয়, ঠিক আছে। আবার তোমরা 100 দিয়ে দিও না, এই দুইটা মিলে কিন্তু 80S, ঠিক আছে। এবং তোমার বলতে পারে, এই যে কোশ্চেন হইতে পারে যে আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির, ঠিক আছে, হয়তো এই অপশনগুলো দিয়ে দিবে 70, 80, 90 এভাবে দিতে পারে, অথবা এই উপ এককগুলো দিয়ে দিতে পারে যে 50S এবং 30S মিলে, 30S মিলে যেই রাইবোজোমের উপ একক মিলে যেই রাইবোজোমটা গঠিত হয় সেটা কোন কোষের, আদি কোষ না প্রকৃত কোষ, এরকম টাইপের কিন্তু কোশ্চেন করতে পারে। আর দেখো এই জায়গাটা এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে প্রোটিন তৈরি করে হচ্ছে আমাদের রাইবোজোম প্রধান কাজই হচ্ছে ভাইয়া প্রোটিন তৈরি করা, এবং এই জন্য রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় বা প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়, রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা বলা হয়। তোমরা অনেকে দেখতেছো, তোমরা একটু কাইন্ডলি একটু কমেন্ট করবা, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবা, তোমরা যারা যারা দেখতেছো অবশ্যই একটু সবাই একটু কমেন্ট করবা, আমি প্রশ্ন ধরলে সবাই কমেন্ট করবা। আমাকে বলতে হবে যে 80S রাইবোজোম কোথায় পাওয়া যায়, প্রকৃত কোষ না আদি কোষ, প্রকৃত কোষে 80S প্রকৃতির রাইবোজোম পাই। সবাই একটু কমেন্টে জানাও যে 80S প্রকৃতির রাইবোজোম আমরা কোথায় পাই। এই দেখো, যেহেতু প্রোটিন তৈরি করে আমরা এটাকে বলতে পারি প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন তৈরির এনজাইম সরবরাহ করে, ওকে। তাহলে আমাদের রাইবোজোম, এই রাইবোজোমটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু। আমরা এটাকে একটু সামারি করি। তো এই রাইবোজোমটা হচ্ছে তোমার কি, যে সাইটোপ্লাজমের সংজ্ঞা সেটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানা দেখা যায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে আমরা রাইবোজোম বলবো। তো এই রাইবোজোমটা হচ্ছে এই রাইবোজোমটা হচ্ছে আদি কোষে 70S এবং প্রকৃত কোষে হচ্ছে 80S। 70S যে রাইবোজোম সেটা হচ্ছে দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার 30S এবং 50S মিলে হচ্ছে 70S যেটা আদি কোষে থাকে, এবং 40S এবং 60S মিলে হচ্ছে 80S যেটা হচ্ছে আমাদের প্রকৃত কোষে থাকে। ওকে, তারপর হচ্ছে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরির কারখানা বলা হয়, প্রোটিন তৈরির এনজাইম সরবরাহ করে হচ্ছে আমাদের রাইবোজোম। ওকে, আমরা নেক্সটে যাই। তারপর কি আছে, তারপর হচ্ছে আমাদের সেন্ট্রোজোম আছে। দেখো, আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য দেখতে পাই। ঠিক তেমনই আমাদের যেই প্রকৃত কোষের মধ্যে দুইটা কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে কি ভাইয়া, প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ঠিক এই যে আমাদের উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির ছাড়াও কোষ ঝিল্লির বাইরে একটা মৃত বস্তু দ্বারা নির্মিত একটা আবরণ থাকে, যেটাকে আমরা কোষ প্রাচীর বলি। এই কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। এবং আরেকটা পার্থক্য হচ্ছে তোমার উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এই যে আমাদের উদ্ভিদ, আমরা বলি যে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ উদ্ভিদ হচ্ছে উদ্ভিদ কোষে যে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষের যে প্লাস্টিড থাকে, এই প্লাস্টিড সূর্যালোকের উপস্থিতিতে এবং মাটি থেকে পানি নিয়ে আমরা যেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জাতীয় খাবার প্রস্তুত করে।
ঠিক আছে, গ্লুকোজ জাতীয় খাবার প্রস্তুত করে। কিন্তু প্রাণী কোষে কোনো রকম প্লাস্টিড না থাকার কারণে প্রাণী কিন্তু খাবার তৈরি করতে পারে না, আমরা বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। ওকে, ঠিক এরকম একটা পার্থক্য আমরা দেখব এই যে সেন্ট্রোজোমের বেলায়। এই সেন্ট্রোজোমটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না। ওকে, দেখো, তো উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকে না, শুধুমাত্র প্রাণী কোষেই সেন্ট্রোজোম রয়েছে। প্রাণী কোষে সেন্ট্রোজোম রয়েছে, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম নেই। দেখো, এই যে নিউক্লিয়াসের কাছে অবস্থিত দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে। দেখো, এই যে দুইটা নলাকার বা ফাঁপা আমরা অংশ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নিউক্লিয়াসের কাছে থাকে। এদেরকে সিঙ্গেল বলা হয় সেন্ট্রিওল। এদেরকে কি বলা হয়? সেন্ট্রিওল বলা হয়। তাহলে এই যে সেন্ট্রিওলের চারপাশে দেখো, এই যে চারপাশে গাঢ় একটা তরল থাকে, ঠিক আছে? সেন্ট্রিওলের চারপাশে একটা গাঢ় তরল রয়েছে। এই যে সেন্ট্রিওলের চারপাশে গাঢ় যে তরল, এটাকে বলা হয় সেন্ট্রোস্পিয়ার। এটাকে কি বলা হয়? সেন্ট্রোস্পিয়ার। তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের কাছে যে দুইটা ফাঁপা নলাকার দণ্ডের মতো থাকে, এগুলোকে বলবো আমরা সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওলের চারপাশে যে তরল অংশ থাকে সেটাকে বলবো সেন্ট্রোস্পিয়ার। এই যে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্পিয়ার, এই পুরোটাকে আমরা একসাথে যদি বলি তখন সেটা হবে সেন্ট্রোজোম। তাহলে বুঝতে পারছো? সংজ্ঞাগুলো বুঝতে পারছো? তাহলে সেন্ট্রিওল হচ্ছে কি? সেন্ট্রিওল হচ্ছে নিউক্লিয়াসের কাছে অবস্থিত দুটি ফাঁপা নলাকার বা দণ্ডকার অঙ্গাণু, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে আমরা বলি সেন্ট্রিস্পিয়ার। এবং সেন্ট্রিস্পিয়ার সহ এই পুরোটাকে আমরা বলবো কি? সেন্ট্রোজোম। শুধুমাত্র প্রাণী কোষে থাকে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রোজোম থাকবে না, শুধু প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকবে, কোষ বিভাজনে সাহায্য করে। এই সেন্ট্রোজোমটা হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টারেট তৈরি করে, ঠিক আছে? এই জন্য আমরা বলতে পারি যে কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। ওকে, নেক্সটে যাই। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে আমরা যে সাইটোপ্লাজমের যে দুইটা অংশ, একটা ছিল আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো দেখে ফেলছি, ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলো ছিল সেগুলো দেখে ফেলছি। এবার আমরা প্রোটোপ্লাজম একটা অঙ্গাণু দেখবো, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াসটা কিন্তু সাইটোপ্লাজম অঙ্গাণু না, ঠিক আছে? সাইটোপ্লাজম অঙ্গাণু না। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে যে একটা আবরণ থাকে, এটাকে আমরা এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? এই যে নিউক্লিয়ার মেমব্রেন বলি, মেমব্রেন মানে হচ্ছে আবরণ বা ঝিল্লি, ঠিক আছে? তো এই যে নিউক্লিয়ার আবরণ বা ঝিল্লি হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা, যেটা নিউক্লিয়াসটাকে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করে, সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। তারপর দেখো, এই যে নিউক্লিয়াসের মধ্যে যেই তরলের মতো একটা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে ভিতরে যে অর্ধ তরলের মতো একটা অংশ, ঠিক আছে, জেলির মতো একটা অংশ, এটাকে আমরা বলবো নিউক্লিওফ্লাজম। এটাকে কি বলবো? হ্যাঁ, নিউক্লিওফ্লাজম। তারপর এই যে দেখো, নিউক্লিয়াসের মধ্যে কিছু ছোট ছোট ফাঁকা স্থান রয়েছে, বা তোমার সুড়ঙ্গের মতো রয়েছে, ঠিক আছে? এগুলোকে বলবো রন্ধ্র, ঠিক আছে? এগুলো কি বলবো? নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে নিউক্লিয়াসের মধ্যে দেখো কিছু কি রয়েছে? ফাঁকা, এই যে আমি দেখাচ্ছি একটু, এই যে দেখো ফাঁকা কিছু অংশ রয়েছে, ঠিক আছে? ফাঁকা রন্ধ্রের মতো কিছু অংশ রয়েছে, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই যে ভিতরে দেখো, তুমি যদি আমি জুম করে দেখাই, দেখো, ওকে, ভিতরে দেখো এই যে কিছু জালের মতো অংশ দেখতে পাচ্ছ কিনা? জালের মতো দেখো, এদিকে প্যাচে আছে, জালের মতো কিছু অংশ, পেঁচানো জালের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এগুলোকে কি বলে? হ্যাঁ, এগুলোকে বলে ক্রোমাটিন জালিকা। এবং ভিতরে সবচেয়ে ঘন একটা অংশ দেখতে পাচ্ছ, গাঢ় একটা অংশ, এটাকে বলা হয় নিউক্লিওলাস
নিউক্লিয়াস, পুরাটা হচ্ছে নিউক্লিয়াস। আর ভিতরে যেই ঘন বা গাঢ় রঙের যে একটা অংশ সেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। ওকে, আমাদের মোটামুটি সবগুলো দেখা শেষ। তাহলে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় বা ক্রোমাটিন তন্তু বলা হয়। তো আমরা দেখলাম যে নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে বাহিরের যে একটা পর্দা বা আবরণ, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওলাস হচ্ছে ভিতরের যে গাঢ় অংশটা, সেটাকে হচ্ছে আমরা বলবো নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজম হচ্ছে যে ভিতরে যেই তরলটা, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে ভিতরে যে তরল অর্ধতরল অংশ, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলামটা হচ্ছে এই যে পেঁচানো পেঁচানো জালের মতো যে কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে যেই ছিদ্রের মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, আমরা নেক্সট যাই। দেখো কি আছে। ওকে, জীবকোষে ওকে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। সেটি কি বলা হয়? নিউক্লিয়াস বলে। তাহলে জীবকোষের প্রোটোপ্লাজম হচ্ছে কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লি সহ পুরো কোষটাকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষঝিল্লি শুধুমাত্র তোমার, আমরা বলতে পারি যে আমাদের প্রাণী কোষ রয়েছে, ওই জায়গায় তো কোষ প্রাচীর থাকে না, তার মানে পুরো কোষটা হচ্ছে প্রোটোপ্লাজম। আবার উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদে বাকি যে অংশ আছে সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। সেটাকে কি বলবো? প্রোটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজমটা হচ্ছে, এই যে প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা, এটা কিন্তু সাইটোপ্লাজম অঙ্গাণু না, প্রোটোপ্লাজম অঙ্গাণু। তো এই যে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী, দেখো এই যে আমরা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম দেখছি না, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মূলত ক্রোমোজোম। এগুলো যখন তোমার কোষ বিভাজন হয়, যখন কোষ থেকে জল বিয়োজন হয়, ঠিক আছে, তখন কিন্তু এগুলো মোটা আকার ধারণ করে। হ্যাঁ, পরবর্তীতে যেগুলো হচ্ছে ক্রোমাটিড হয়, সেখান থেকে আমরা এগুলোকে ক্রোমোজোম হিসাবে চিহ্নিত করি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এগুলো ক্রোমোজোম ধারণ করে। ঠিক আছে, ভিতরে ক্রোমোজোম ধারণ করে। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সেটি হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সংজ্ঞা কি ছিল? কোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দায় ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা এমন একটা বস্তু যে হচ্ছে কোষের মধ্যে সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমাদের এই নিউক্লিয়াস। ঠিক আছে, কোষে সংঘটিত সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। দেখো যে সিবনল এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। সিবনল এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকায় কেন নিউক্লিয়াস থাকে না? আমরা জানি যে এই লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, শরীরে অক্সিজেন বহন করা। যেহেতু এটা অক্সিজেন বহন করবে, এই নিউক্লিয়াসটা যেহেতু কোষের বড় একটা অংশ, শুধু নিউক্লিয়াস নয়, সাইডে আমাদের লোহিত রক্তকোষে কিন্তু কোনো সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে না, কারণ এটা হচ্ছে তোমার আমাদের অক্সিজেন বহন করে। ঠিক আছে, তো অক্সিজেন বহন করার জন্য এটার ভিতরে একটা জায়গার প্রয়োজন হয়, যে কারণে নিউক্লিয়াস তো কোষের ভিতরে বড় একটা অংশ। ঠিক আছে, তো এই নিউক্লিয়াসটা থাকলে কিন্তু সে আর অক্সিজেন বহন করতে পারবে না, এর জন্য এই লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না। আবার এই যে সিবনল, এটাও কিন্তু আমাদের তোমার করে খাদ্য বহন করে। তো এই দুইটা কোষে, সিবনল এবং লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকবে না। এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। সিবনল এবং লোহিত রক্তকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, নেক্সটে যাই। যে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ আমরা যেগুলো দেখে সেগুলোই আসলে দেখো, নিউক্লিয়াসের বিভিন্ন অংশের মধ্যে প্রথম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ। ঠিক আছে, যেই আবরণটা দিয়ে নিউক্লিয়াসটা আবৃত ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণ। তো নিউক্লিয়াস যে দ্বি-স্তর বিশিষ্ট, দুইটা স্তর থাকে, ঠিক আছে, দুইটা স্তর বা দ্বি-স্তর, এই দ্বি-স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে আমরা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন বলে থাকি। তো নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, আমরা যদি একটু আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের কথা চিন্তা করি, এই নিউক্লিয়ার মেমব্রেনে মাঝে মাঝে কিন্তু কিছু ছিদ্র ছিল। প্রথমে তো এই নিউক্লিয়ার মেমব্রেনটা সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে সেগুলো থেকে নিউক্লিয়াসের বিভিন্ন ভিতরে যে বস্তুগুলো সেগুলোকে পৃথক রাখে এবং
এবং বিভিন্ন যে ছিদ্রপথ রয়েছে সেই ছিদ্রপথে বিভিন্ন বস্তুর আদান প্রদান করে, বিভিন্ন বস্তুর আদান প্রদান করে, চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনের কাজ। তারপর আসো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা হচ্ছে কি? নিউক্লিওপ্লাজমটা হচ্ছে যে নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে, আমি একটু আগে তোমাদের চিত্র দেখে সুন্দর করে বুঝিয়েছিলাম। তো এই নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে যে জেলির মতো বস্তু থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলা হয়, নিউক্লিওপ্লাজম বলা হয়। আমাদের নিউক্লিয়াসটা এরকম ছিল, সরি, মানে ভিতরে ফাঁকা ফাঁকা অংশ। তো এটা তো হচ্ছে আমাদের নিউক্লিয়ার আবরণ পুরাটা, ঠিক আছে, পুরাটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। ভিতরে যে জেলির মতো একটা অংশ ছিল, মানে ভিতরে অর্ধতল যে জেলির মতো অংশ, সেটাই হচ্ছে কি ভাই, সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওপ্লাজম, সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো এই নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে, উৎসেচক ব্যঞ্জন থাকে এবং বিভিন্ন খনিজ লবণ থাকে হচ্ছে আমাদের এই নিউক্লিওপ্লাজমে। ওকে, তারপর আসো নিউক্লিয় লাশ। এই নিউক্লিয় লাশটা হচ্ছে কি, যে ভিতরে যে আমরা গাঢ় একটা অংশ দেখতে পাচ্ছিলাম নিউক্লিয়াসের ভিতরে, একেবারে ভিতরে, ঠিক আছে, এই যে গোলাকার যে বস্তুটা দেখতে পাইলাম সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় লাশ। যে নিউক্লিয় প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংশ্লিষ্ট গোলাকার যে বস্তুটা আছে সেটাকে আমরা নিউক্লিয় লাশ বা কেন্দ্রিকাণু বলি, নিউক্লিয় লাশ বা কেন্দ্রিকাণু বলি। ওকে, তারপর দেখো ক্রোমাটিন জালিকা আমি দেখাইছিলাম যে তোমার নিউক্লিয় প্লাজমের মধ্যে কিছু এই যে জালের মতো অংশ থাকে, জালের মতো কিছু অংশ থাকে এরকম পেঁচানো, ঠিক আছে, পেঁচানো অংশ থাকে, এগুলাকে বলা হয়, এগুলাকে কি বলে, এগুলাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা বলে। তো এই ক্রোমাটিন জালিকাগুলা কোষ যখন বিভাজিত হয়, এই কোষ বিভাজনের সময় যখন কোষের জল বিয়োজন হয়, কোষ থেকে জল বের হয়ে যায়, তখন হচ্ছে এই ক্রোমাটিন জালিকাগুলো অনেকটা মোটা হয়, ঠিক আছে, মোটা হয়, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তখন সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, ক্রোমোজোম। নিচে মানে একটা ক্রোমোজোম চিত্র দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। ওই যে তোমার সুতার মতো যে অংশগুলো তুমি দেখতে পেয়েছিলা, এগুলাই কিন্তু পরবর্তীতে এই ক্রোমোজোমের রূপ ধারণ করে। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এগুলো হচ্ছে তোমার ক্রোমাটিড বা বাহু বলতে পারি আমরা, এগুলো হচ্ছে এক একটা ক্রোমাটিড বা বাহু। আচ্ছা, আর এই যে ভিতরের যে অংশ যেগুলো হচ্ছে ক্রোমাটিড গুলাকে সংযুক্ত করছে, এটাকে বলি আমরা সেন্ট্রোমিয়ার। তারপর এই যে আমাদের ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ঠিক আছে, ডিএনএ আবার বিভিন্ন জিন থাকে, জিনের ভিতরে আবার কোড থাকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়া। ওকে, ঠিক আছে, আজকে যা যা পড়াইছি এর মধ্যে কারো কোশ্চেন আছে কিনা, সবাই একটু যারা কারো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে একটু করতে পারো। এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, ঠিক আছে, যদি কারো কোশ্চেন থাকে করতে পারো। তো নেক্সট আর হয়তো তোমার 2টা ক্লাস লাগতে পারে এই সাবটারে, তারপর হচ্ছে আমাদের সাবটারটা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা টিস্যু থেকে ধরবো পরবর্তী নেক্সট ক্লাসে। আমরা মোটামুটি আমাদের যে সাইটোপ্লাজম অঙ্গন বা প্রোটোপ্লাজমের যে অংশ, এটা কিন্তু পুরোটা শেষ করে ফেলেছি, ঠিক আছে, অর্থাৎ কোষের যেই বিভিন্ন অঙ্গাণু বা কোষের বিভিন্ন কোষ, মানে পুরো কোষটাই শেষ করে ফেলছি। এবার কোষ থেকে কীভাবে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে কীভাবে অঙ্গ তৈরি হয়, অঙ্গ থেকে কীভাবে তন্ত্র তৈরি হয়, সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা হচ্ছে আমাদের যে পেজ আছে বিডি ল্যাব এডুকেশন, তো এই বিডি ল্যাব এডুকেশনের পেজে হচ্ছে আমরা বিভিন্ন বায়োলজি নিয়ে বিভিন্ন কন্টেন্ট আপলোড দিব, তোমরা হচ্ছে এগুলো দেখতে পারো। খুবই কোয়ালিটিফুল হবে এবং তোমাদের পড়াশোনাকে আরও সহজ করবে আমি আশা করছি, এবং ওগুলো আমি তৈরি করছি, ঠিক আছে। তো সবাইকে এই পর্যন্ত যারা যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাইকে এখানে বিদায় জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবে সবাই।